শিখা দেবীর দুই বৌমা রনিতে এবং রিঙ্কি হানিমুনে যাওয়ার প্ল্যান করে। আর দুজনে যেহেতু একসঙ্গে বিয়ে হয় তাই তারা ঠিক করে তারা সবাই এক জায়গাতেই হানিমুন করতে যাবে। আর সেই জন্য দুই বৌমা ভীষণ পরিমাণে উৎসাহিত হয়ে পড়ে। তবে বড় বৌমার থেকে ছোট বৌমা বেশি উৎসাহিত, কারণ তার বয়সটা কম। কি ব্যাপার রিঙ্কি, সাত সকালবেলা তৈরি হয়ে কোথায় চললে? রান্না বান্না করতে হবে তো। রান্না বান্না আজকে কোনো কিছু হবে না, আর তুমিও তৈরি হয়ে নাও, কারণ আমরা হানিমুনে যাওয়ার জন্য এখন শপিং করতে যাব। আর কিছুদিন পরেই আমরা আমাদের বরের সঙ্গে ব্যাংককে হানিমুন করতে যাচ্ছি, আর তুমি এখন রান্না বান্না নিয়ে পড়ে আছো। চুপ করো, আস্তে কথা বলো। মা সোফার উপর বসে আছে, শুনতে পেলে খারাপ ভাবতে পারি। আর আমি এখন শপিং করতে যাব না, কারণ সংসারের কাজগুলো কে করবে শুনি? তুমি বরঞ্চ শপিং করে নিয়ে এসো, আর আমার কাছে যা শাড়ি আছে, সালোয়ার আছে, আমি সেগুলোই পরে নেব। এতে লজ্জা পাওয়ার কি আছে দিদি? মাও একসময় বাবার সঙ্গে হানিমুনে গিয়েছিল। আর তোমার কি মাথা খারাপ যে তুমি ব্যাংককের মতো জায়গায় হানিমুন করতে গিয়ে ওরকম গাইয়াদের মতো শাড়ি আর সালোয়ার পরবে? তাই বলছি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও, আমি আর তুমি দুজনে শপিং করে নিয়ে আসি, চলো। এভাবে রিঙ্কি তার বড় যাকে হানিমুনে শপিং করতে যাওয়ার জন্য জোর করতে থাকে। তাই রনিতার কিছু করার থাকে না। রনিতাও রিঙ্কির মতো শপিং করতে যাওয়ার জন্য তৈরি হয়ে নেয়। আর তারা দুজনে যখন বাড়ি থেকে বেরোবে এমন সময়, কি ব্যাপার দুজনে মিলে কোথায় চললে? এমনিতেই কিছুদিন পর স্বামীদের সঙ্গে ঘুরতে যাবে, কিন্তু এখন থেকেই দেখছি তোমাদের উড়ু উড়ু মন হয়ে গেছে। না মা, আসলে আমি রিঙ্কির সঙ্গে শপিং করতে যাচ্ছি, কারণ ব্যাংককে গিয়ে ভালো ভালো ড্রেস পরতে হবে তো, সেই জন্য। আর শুনুন, আপনি একদম চিন্তা করবেন না, আমরা দুপুরবেলা আসার সময় আপনার জন্য গরম গরম বিরিয়ানি নিয়ে আসবো, তাও আবার মাটন বিরিয়ানি, কারণ আজকে তো আমরা রান্না বান্না করতে পারবো না। শাশুড়ি মাকে এভাবে মাটন বিরিয়ানি খাওয়ানোর লোভ দেখিয়ে দুই বৌমা হানিমুনে শপিং করতে বেরিয়ে যায়। আর তারা দুজনে যখন শপিং মলে গিয়ে পৌঁছায় তখন রনিতা হানিমুনের জন্য কি ধরনের জামা কাপড় কিনবে কিছুই বুঝে উঠতে পারে না। কিন্তু রিঙ্কি নানান রকম খোলামেলা পোশাক দেখতে শুরু করে। আর এরকম খোলামেলা পোশাক দেখে রনিতা খুবই লজ্জা পেয়ে যায়, কারণ সে কখনো এরকম ধরনের জামা কাপড় পরেনি। তুমি একটা বাড়ির বউ রিঙ্কি, আর তুমি এসব ছোটখাটো পোশাক দেখছো? তুমি হানিমুনে গিয়ে এরকম খোলামেলা পোশাক পরবে? ছি, এসব করার দরকার নেই, কারণ আমাদের বাড়ির সম্মান কিন্তু চলে যাবে। আরে রাখো তো সম্মান, এই পোশাকগুলোর মধ্যে কিছুই খারাপ নেই। আর এখন সোশ্যাল মিডিয়াতে দেখবে সব হিরো হিরোইন সেলিব্রিটিরা এরকম ধরনের খোলামেলা পোশাক পরেই তো হানিমুনে যায়। এসব পোশাক এখন ট্রেন্ডিং। আর শুধু আমি নই, তুমিও এরকম পোশাক কিনবে। না না, পাগল নাকি? আমি এ ধরনের পোশাক কোনোদিনও পরতে পারবো না। আর তারপর যদি শাশুড়ি মা একবার দেখতে পাই তাহলে লজ্জার শেষ থাকবে না। তুমি হানিমুনে যাচ্ছ বরের সঙ্গে আর চিন্তা করছো শাশুড়ি মায়ের? চুপ করো তো, অত বেশি ভাবলে চলবে না। আমি পোশাকগুলো পছন্দ করে দিচ্ছি, তুমি সেগুলোই কিনবে। এই বলে রিঙ্কি নিজের জন্য এবং তার বড় জায়ের জন্য বিভিন্ন রকমের খোলামেলা পোশাক পছন্দ করতে শুরু করে। তারা বিভিন্ন ধরনের ওয়েস্টার্ন ড্রেস, গাউন, বিকিনি স্যুট, সুইম স্যুট, এছাড়াও বিভিন্ন ধরনের ছোটখাটো পোশাক কিনে ফেলে। আর এরকম পোশাক পরা তো দূরের কথা, রনিতা লজ্জায় সেই পোশাকের দিকে তাকাতে পর্যন্ত পারে না। রিঙ্কি, তুমি কিন্তু বাড়ি গিয়ে শাশুড়ি মায়ের সামনে এই জামা কাপড়গুলো দেখাবে না, তা না হলে আমি লজ্জায় দাঁড়িয়ে থাকতে পারবো না। আর চলো এবার গিয়ে শাশুড়ি মায়ের জন্য গরম গরম মাটন বিরিয়ানি কিনে নি, কারণ উনি অনেকক্ষণ ধরে না খেয়ে বসে আছেন। আরে দাঁড়াও, যাবো। জামা কাপড় শপিং করলাম, এবার জুতা আর কসমেটিক্স এর শপিং করব। এখনো অনেক শপিং বাকি আছে, আর তুমি শুধু বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ছো। একদিন যদি শাশুড়ি মা দেরি করে খায়, আহামরি কিছু মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। রিঙ্কি এই কথা বলে তার বড় যাকে নিয়ে সুন্দর সুন্দর জুতা এবং কসমেটিক্স এর শপিং করতে চলে যায়। আর তারা দুজনে মিলে অনেক বড় বড় হিল তোলা জুতা কিনে ফেলে, সেই সাথে দামি দামি কসমেটিক্সও কেনে। আর এভাবে হানিমুন করতে যাওয়ার শপিং হয়ে গেলে দুই বৌমা মাটন বিরিয়ানি কিনে বাড়িতে ফিরে আসে। আর তারা যখন তাদের শাশুড়ি মাকে খাবার খেতে দেয় তখন, কি ব্যাপার তোমরা ঘুরতে যাওয়ার জন্য কি কি জামা কাপড় কিনে নিয়ে আসলে? কিছুই তো দেখালে না। তোমরা যখন বাড়িতে ঢুকছিলে হাতে তো অনেকগুলো বড় বড় প্যাকেট ছিল, তাই ভাবলাম আমাকে হয়তো দেখাবে। না মা, আসলে আমরা দুজনেই ঘুরতে গিয়ে ওই জামা কাপড়গুলো পরবো, তাই সব আলমারিতে তুলে রেখেছি। হ্যাঁ, কিন্তু আপনি যদি বলেন আপনাকে আমি এখনই জামা কাপড়গুলো দেখাতে পারি, আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু আপনি আমাদের জামা কাপড় দেখতে চাইবেন কি চাইবেন না, তাই জন্য আমরা আপনাকে দেখাইনি।
রিঙ্কি এই কথা বললে রনিতা ভীষণই ভয় পেয়ে যায়। সে ভাবে এই যাত্রায় তার হয়তো শ্বশুর বাড়িতে সংসার করা হবে না। কিন্তু অন্যদিকে রিঙ্কি তখনই আলমারি থেকে তাদের দুজনেই সমস্ত জামা কাপড় বের করে নিয়ে আসে আর সমস্ত জামা কাপড় শাশুড়ি মাকে দেখাতে শুরু করে। এই দেখুন, আপনার বড় বৌমা কি সুন্দর শাড়ি কিনেছে, আর আমি একটা নতুন চুড়িদার কিনেছি, সুন্দর সুন্দর জুতা কিনেছি, তার সাথে সাজাগোজা জিনিসও কিনেছি। আমরা দুজনে ব্যাংককে হানিমুন করতে গিয়ে এরকম নতুন নতুন শাড়ি আর চুড়িদার পরে কাটিয়ে দেব। যাক বাবা, বাঁচা গেল। আমি ভাবলাম রিঙ্কি হয়তো এক্ষুনি কেস খাইয়ে দেবে। শাশুড়ি মা মনে হয় এই শাড়ি আর চুড়িদার দেখে খুব খুশি হয়েছে। আমাদের ওসব খোলামেলা পোশাক শাশুড়ি মা দেখতে পেল না। বাহ, তোমরা সত্যিই সুন্দর সুন্দর জামা কাপড় কিনেছো। আমি তোমাদের এরকম শাড়ি আর চুড়িদার কেনা দেখে খুব খুশি হয়েছি, কারণ আজকালকার দিনের মেয়েরা ঘুরতে গিয়ে যা খারাপ খারাপ পোশাক পরে। এই তো কদিন আগেই ফোনে দেখলাম পাশের বাড়ির বিমলার ছেলের বউ কি সব উল্টোপাল্টা ফটো ফোনের মধ্যে ছেড়েছে। ঘুরতে গিয়ে ছোট ছোট পোশাক পরে ঘুরে বেড়াচ্ছে। ছি, সেসব চোখেও দেখা যায় না। আপনি কি করে ভাবতে পারলেন মা যে আমরা আপনার বাড়ির বউ হয়ে ওরকম খোলামেলা পোশাক পরবো? আপনার তো এগুলো ভাবাই উচিত হয়নি। ছোট বৌমা, আমার ভাবাটাই ভুল হয়েছে। আমি সেই জন্যই তোমাদের কেনা জামা কাপড়গুলো দেখতে চাইছিলাম যে তোমরা কি কেনাকাটা করেছো, কিন্তু এখন আমার মনে অনেক শান্তি হয়েছে। এই বলে শিখা দেবী পেট ভরে বিরিয়ানি খেয়ে চলে যায়। অন্যদিকে রনিতার ভীষণ পরিমাণে খারাপ লাগে, কারণ সে মনে মনে ভাবে তারা দুজনে মিলে শাশুড়ি মাকে ঠকাচ্ছে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর একদিন দুই বৌমা হানিমুন করতে যাওয়ার জন্য ব্যাগপত্র গোছাতে শুরু করে। দিদি, আমার ব্যাগ গোছানো হয়ে গেছে, তুমি সব প্যাকিং করে নিয়েছো তো? আরে, তুমি এখনো শপিং করে নিয়ে আসা জামা কাপড়গুলো ব্যাগের মধ্যে ভরোনি? না না রিঙ্কি, আগের দিন শুনলে মা কেমন করে বললো আমি এই জামা কাপড়গুলো নিয়ে যেতে পারবো না। মাকে মিথ্যা কথা বলে ঠিক হবে না। আর তুমি চাইলে খোলামেলা পোশাক পরতেই পারো, আমি মাকে কিছু বলবো না, কিন্তু তুমি আমাকে প্লিজ জোর করো না। রিঙ্কি কোনো মতেই রনিতার কথা শুনতে চায় না, কারণ সে ভীষণই মডার্ন প্রকৃতির মেয়ে। তাই সে তখনই বড় জায়ের ব্যাগের মধ্যে ওয়েস্টার্ন জামা কাপড়গুলো প্যাকিং করে দেয়, আর সেই সাথে শাড়ি এবং চুড়িদারগুলো বাইরে বের করে রেখে দেয়। এভাবে কয়েকদিন কাটে, আর যেদিন দুই বৌমা হানিমুন করতে যাওয়ার জন্য বেরোবে সেদিন রিঙ্কি, তুমি আর বৌদি একটা ক্যাব বুক করে এয়ারপোর্টে চলে এসো। আমরা তোমাদের সাথে একেবারে এয়ারপোর্টে মিট করবো, কেননা আমরা অনেকটা গুরুত্বপূর্ণ মিটিং এ ফেসে গেছি। তাই প্লিজ কিছু মনে করো না। না না, কিছু মনে করিনি। আমি আর দিদি একটু পরেই বেরিয়ে যাচ্ছি, আর মায়ের সব খাবার দাবার ওষুধপত্র গুছিয়ে রেখে দিয়েছি। এই বলে রিঙ্কি ফোন রেখে দেয়, আর কিছুক্ষণের মধ্যেই দুই বৌমা শাশুড়ি মাকে বিদায় জানিয়ে নাচতে নাচতে হানিমুন করতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তারা ক্যাবে করে এয়ারপোর্টে গিয়ে পৌঁছায়। রিঙ্কি, আমি খুব খুশি। আমি কোনোদিনও ছোটবেলায় এরকম ঘুরতে যাইনি, আর তোমার জন্য আমার চিন্তাধারা এখন অনেক মডার্ন হয়ে গেছে। তুমি আর আমি ঘুরতে গিয়ে খুব মজা করব, কারণ সবসময় সংসারের ঝামেলা একদম ভালো লাগে না। আর এই কদিনে আমরা কিন্তু অনেক আনন্দ করব, কেমন? আরে একদম, তুমি চিন্তা করো না, আমি থাকতে তোমার মজার কোনো কমতি হবে না। আমরা দুজনেই একসঙ্গে হানিমুন করতে যাচ্ছি, তারপর এত সুন্দর সুন্দর জিনিসপত্র শপিং করে নিয়ে যাচ্ছি, কোনো খামতি থাকবে না। চিন্তা করো না তো। এভাবেই দুই বৌমা খুবই খুশি হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সুজয় এবং পঙ্কজ যখন এয়ারপোর্টে এসে পৌঁছায়, তখন তাদেরকে দেখে দুই বৌমা খুবই অবাক হয়, কারণ সুজয় এবং পঙ্কজ একা আসেনি, তারা সঙ্গে করে শিখা দেবীকে নিয়ে এসেছে। আর শাশুড়ি মাকে এরকম ভাবে এয়ারপোর্টে দেখে দুই বৌমা ভূত দেখার মতো চমকে ওঠে। মা, আপনি এখানে? আপনি তো বাড়িতে ছিলেন, কিন্তু আপনি এখানে কি করে আসলেন? আর বলো না রনিতা, তুমি তো পঙ্কজকে ভালো করেই জানো। ও মাকে একা রেখে কিছুতেই বাড়ি থেকে বেরোতে চাইছিল না। হ্যাঁ, আমরা চারজন বাড়ি থেকে বেরিয়ে ঘুরতে যাবো, আর মা একা একা বাড়িতে থাকবে, আমার সেটা মোটেও ভালো লাগে না। তাই আমি তাড়াতাড়ি করে বেশি টাকা দিয়ে মায়েরও টিকিট কাটিয়ে নিয়েছি, আর মাকে বারণ করেছিলাম যে তোমাদের কিছু না বলতে, তোমাদেরকে আমরা সারপ্রাইজ দেবো বলে। মাও আমাদের চারজনের সাথে ঘুরতে যাচ্ছে। বৌমা, তোমরা এরকম অবাক হয়ে তাকিয়ে আছো কেন? আমি তোমাদের সঙ্গে ঘুরতে যাব বলে তোমরা খুশি হওনি? আমি জানি তোমরা প্রথমবার বিয়ের পর ঘুরতে যাচ্ছ, আর সেখানে আমার যাওয়া উচিত নয়। তবুও আমার দুই ছেলে এমন জোর করতে শুরু করলো, আমি কিছু বলতে পারলাম না। না না, ঠিক আছে, কোনো ব্যাপার নয়, আমরা কেন খারাপ মনে করব? আপনি আমাদের শাশুড়ি মা বলে কথা। চলুন, আমরা সবাই একসঙ্গে ঘুরতে যাব। এই বলে তারা সবাই মিলে ফ্লাইটে উঠে পড়ে, আর কয়েক ঘন্টার মধ্যেই তারা ব্যাংককে গিয়ে পৌঁছায়। আর ব্যাংককে চারিদিকে মেয়েরা খুবই খোলামেলা পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়, আর যা দেখে শিখা দেবী লজ্জায় তাদের দিকে তাকাতেও পারে না। আর যখন তারা সবাই মিলে হোটেলে গিয়ে পৌঁছায়,
দেখলি রিঙ্কি, আমরা কি ভাবলাম আর কি হয়ে গেল। এই জন্য আমি আমার শপিং করা জিনিসপত্রগুলো নিয়ে আসতে চাইনি। আমি ভালোই শাড়ি আর চুড়িদার নিয়ে আসছিলাম, কিন্তু তুই সব বাইরে বের করে রেখে দিলি। এবার কি হবে বলতো? এই শুনে রিঙ্কিও খুবই ভয় পেয়ে যায়, আর তারা এবার নিজেদের শপিং করা খোলামেলা পোশাক আশাক কিভাবে পরবে তাই নিয়ে চিন্তা ভাবনা করতে থাকে। অন্যদিকে শিখা দেবী লজ্জায় ব্যাংককের রাস্তায় বেরোতে চায় না, কারণ বাইরে সবাই খোলামেলা পোশাক আশাক পরে ঘুরে বেড়ায়। যা হবে দেখা যাবে। আমরা প্রথমবারের মতো হানিমুনে ঘুরতে এসেছি, তাই আমাদের যা ইচ্ছা হয় আমরা তাই পোশাক পরতে পারি। এই বলে রিঙ্কি আর কোনো দিকে তাকায় না। সে ওরকম খোলামেলা ছোট একটা ড্রেস পরে নেয়, আর সে রনিতাকে বুঝিয়েও ওরকম একটা খোলামেলা ছোট্ট ড্রেস পরিয়ে দেয়। আর যখন তারা দুজনে মিলে শাশুড়ি মাকে নিয়ে ঘুরতে বেরোবে, তখন শাশুড়ি মা দুই বৌমাকে দেখে একেবারে রেগে আগুন হয়ে ওঠে। তোমরা সেদিন আমাকে বললে তোমরা নাকি চুড়িদার আর শাড়ি পরবে, তাই তোমরা শপিং মল থেকে ভালো ভালো শাড়ি চুড়িদার শপিং করেছো, কিন্তু আজকে কি হলো? তোমরা দুজনে এরকম অসভ্যের মতো ছোট পোশাক পরে ফেলেছো। তোমরা হয়তো ভুলে গেছো আমিও কিন্তু তোমাদের সঙ্গে ঘুরতে এসেছি। আপনি বেকার রাগ করছেন মা, আপনাকে একটা ফটো দেখাচ্ছি, এই দেখুন। আমাদের পাশের বাড়ির বিমলা কাকিমার বৌমা যেমন ঘুরতে গিয়ে খোলামেলা পোশাক পরেছিল, ঠিক সেরকম ভাবে আপনার বান্ধবীও কিন্তু নিজের বৌমার মতো মডার্ন জামা কাপড় পরেছিল, কিন্তু উনি আপনাকে সেই ফটোগুলো দেখাননি। এই বলে রিঙ্কি শাশুড়ি মাকে তার বান্ধবীর খোলামেলা পোশাক পরা ফটোগুলো দেখায়, আর যা দেখে শিখা দেবীর ভীষণ পরিমাণে হিংসা হয়। তাই নাকি? এসব ফটোগুলো দেখে কিন্তু আমার ভীষণ রাগ হচ্ছে। আমি কেন পিছিয়ে থাকবো? শোনো, তোমরা আমাকে তোমাদের মতো এরকম খোলামেলা সুন্দর সুন্দর পোশাক কিনে দাও, আমিও বিমলার মতো সেজে গুজে ফটো তুলবো, আর বাড়িতে গিয়ে বিমলাকে ফটো দেখাবো। এমন কথা শুনে দুই বৌমা খুবই খুশি হয়, তাই তারা তখনই শাশুড়ি মাকে নিয়ে ব্যাংককে শপিং করতে চলে যায়। আর সেদিন তারা তিনজনে মিলে খুব সুন্দর সুন্দর ওয়েস্টার্ন জামা কাপড় শপিং করে, আর এভাবেই তারা নিজের নিজের পছন্দ মতো জামা কাপড় পরে ব্যাংককে ঘুরে বেড়ায়। বেশ কিছুদিন তারা ব্যাংককে অনেক অনেক আনন্দ করার পর নিজেদের বাড়িতে ফিরে আসে। রাত্রিবেলা নীলিমার ফোন বেজে ওঠে। হসপিটালের কর্তৃপক্ষ থেকে তাকে ফোন করা হয়েছিল। নীলিমা নার্স হওয়ায় সে কখনো তার পরিবারের জন্য এবং নিজের সন্তানের জন্য সময় পায় না। 24 ঘন্টায় এবং 7 দিন সে মানুষদের সেবার জন্য নিজের সময় অতিবাহিত করে, যা তার শাশুড়ি মা কমলা দেবী কিছুতেই মেনে নিতে পারে না। নীলিমা, পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ, বিশেষ করে ওনার হার্টের অবস্থা একদমই খারাপ। তাই তুমি তাড়াতাড়ি করে নার্সিং হোমে চলে এসো। আমি হসপিটালের তরফ থেকে তোমাকে গাড়ি পাঠাচ্ছি, সেই গাড়ি করেই যত তাড়াতাড়ি পারো চলে এসো। আপনি একেবারে চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি এক্ষুনি আসছি। তারপর পেশেন্টকে ইনজেকশন পুশ করে দিলে মনে হয় উনি সুস্থ হয়ে উঠবেন। এই বলে নীলিমা নার্সের ড্রেস পরে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়। তাকে নার্স হয়ে হসপিটালে যেতে দেখে তার স্বামী প্রিয়তোষ ভীষণ পরিমাণে কষ্ট পায়, ফলে সে তাকে কিছুতেই যেতে দিতে চায় না। তাদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধলে শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায়। এর ফলে নীলিমার শাশুড়ি মা তাদের ঘরে চলে আসে। এত রাত্রে তুমি যদি হসপিটালে না যাও তাহলে কি কোনো ক্ষতি হয়ে যাবে? তুমি এমন ভাবে হাবভাব দেখাও যেন তুমি কত বড় একটা ডাক্তার, যেন তুমি না গেলে রোগী মারা যাবে। সামান্য নার্সেরই তো কাজ করো, তাতেই তোমার জীবনে পরিবারের জন্য সময় হয় না। তোমার যদি আমার কাজ নিয়ে এতই সমস্যা, তাহলে বিয়ে করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। সামান্য নার্সকে বিয়ে করবে বলে পাগল হয়ে উঠেছিলে কেন? বৌমা, তোমার কিন্তু খুব বড় বড় কথা হয়েছে। আর এত রাত্রেবেলা তোমাকে এরকম নার্সের ড্রেস পরে হসপিটালে যেতে হবে না। কালকে সকাল হলে তারপর যাবে। আর আজকে রাত্রিবেলা যদি যাও তাহলে তুমি সারা জীবনের মতো হসপিটালে নার্স হয়ে থেকে যাবে। আপনারা কেন কিছুই বুঝতে চাইছেন না? আমি রাত দিন মানুষের সেবা করি, সেটাই আমার মূল ধর্ম। তাই দয়া করে আমাকে আপনারা আটকাবেন না। নীলিমা তার পরিবারের কোনো বাধা বিপত্তি কিছুতেই মানতে চায় না। নীলিমা গাড়ি করে হসপিটালের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে হসপিটালে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সে ডাক্তারবাবুর কথা মতো পেশেন্টের শরীরে ইনজেকশন পুশ করে দেয় এবং পেশেন্টের অপারেশন হলে পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। ডাক্তারবাবু নীলিমার কাজের প্রতি ভীষণ পরিমাণে খুশি হয়। নীলিমা একজন কর্তব্যপরায়ণা নার্স হওয়ায় তাকে হসপিটালের সমস্ত স্টাফরা ভীষণ পরিমাণে ভালোবাসে, এমনকি পেশেন্টরাও তাকে স্নেহ করে। তুমি যদি আজকে সময় মতো না আসতে তাহলে আমরা কিছুতেই এই মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারতাম না। এত রাত্রেবেলা আসার জন্য নীলিমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও, তুমি এবার পরিবারের কাছে ফিরে যাও।
আমাদের পেশায় পরিবার বলে কিছু হয় না স্যার, কিন্তু তবুও আপনি যে বোঝেন সেই ব্যাপারটা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। এই হসপিটালের রোগীরাই আমার পরিবার। এই বলে নীলিমা আবার নিজের শ্বশুরবাড়ির পথে রওনা দেয়, কিন্তু বাড়িতে ফেরার পর সে অনেকবার দরজা ধাক্কা দিলেও কেউ কিছুতেই দরজা খুলতে চায় না। ফলে নীলিমা বাড়ির বাইরে কাঁদতে কাঁদতে চৌকাঠের উপর বসে পড়ে। তবুও তার শাশুড়ি মা এবং স্বামী কিছুতেই দরজা খুলতে চায় না। কমলা দেবী বাড়ির বারান্দায় বেরিয়ে আসে। তোমার যখন রোগীর প্রাণ বাঁচানোর এতই শখ, তাহলে তুমি আজকে সারা রাত রাস্তায় বসে থাকো। আমি কিংবা আমার ছেলে কেউ দরজা খুলবো না। কাল সকালবেলা যখন দরজা খুলবো তখন তুমি ঘরে ঢুকবে। দয়া করে আমার উপর অত্যাচার করবেন না মা, প্লিজ একবারের জন্য দরজাটা খুলে দিন। কমলা দেবী কিছুতেই তার বৌমার কথা শুনতে চায় না। নীলিমা সারা রাত দরজার বাইরে বসে বসে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা কমলা দেবী দরজা খুললে সে ঘরের ভেতরে ঢুকতে পারে। তখনও তার স্বামী এবং শাশুড়ি মা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। নীলিমা কোনো রকম ভাবে কোনো কথা শুনতে চায় না। সে স্নান করে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না সেরে নেয়। নিজের শাশুড়ি মা এবং স্বামীকে খেতে দিয়ে এবং নিজে খেয়ে নিয়ে আবার নার্সের কাজ করতে হসপিটালে চলে যায়। সেই সময় হসপিটালের সামনে একটি মহিলাকে কান্নাকাটি করতে দেখে তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। কি হয়েছে দিদি, আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? আপনার বাচ্চার কি ভীষণ শরীর খারাপ? চিন্তা করবেন না, আপনার বাচ্চা ঠিক সুস্থ হয়ে যাবে। ঈশ্বরের উপর ভরসা রাখুন। নার্স, আমার ছেলের অপারেশনের জন্য 60,000 টাকা দরকার। ওর হার্টে একটা ফুটো ধরা পড়েছে। এবার আমি বুঝতে পারছি না আমি কি করে এতগুলো টাকা এই মুহূর্তে জোগাড় করব। আমি সকলের কাছে অনেক সাহায্য চেয়েছি, কিন্তু কেউ সাহায্য করতে চাইছে না। নীলিমা সেই মহিলার কথা শুনে ভীষণ পরিমাণে কষ্ট পায়। সে হসপিটালের কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা শুরু করে। দেখো, আমি তোমার সব কথা বুঝতে পারছি নীলিমা, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু করার নেই। কারণ আমাদের হসপিটালের একটা পলিসি আছে, উনি যদি টাকা জোগাড় করতে না পারেন আমরা অপারেশন শুরু করতে পারবো না। ডাক্তারবাবু কিছুতেই নীলিমার কোনো কথা না শুনেই নিজের কেবিনে চলে যায়। নীলিমা কিছুতেই বুঝে উঠতে পারে না যে ওই মহিলাটিকে সে কিভাবে সাহায্য করবে। এর ফলে সে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। সেই মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে নিজের বিয়েতে পাওয়া একটি সোনার গহনা মহিলাটির হাতে তুলে দেয়। আপনি এই বালাগুলো বিক্রি করে টাকা জোগাড় করে নিয়ে আসুন। আমার এই দুটো সোনার বালা বিক্রি করলে আপনি যে টাকা পাবেন তাতে আপনার ছেলে সুস্থ হয়ে যাওয়ার পরও তার ওষুধ আপনি জোগাড় করতে পারবেন। প্রথমে মহিলাটি কিছুতেই নীলিমার কাছ থেকে ওই সোনার বালা নিতে চায় না, কিন্তু নীলিমা জোর করে তার হাতে নিজের বালা দুটো ধরিয়ে দেয়। মহিলাটি দোকানে গিয়ে বালা দুটো বিক্রি করে এবং 70,000 টাকা নিয়ে আসে। সেই টাকা সে হসপিটালে জমা করলে ডাক্তারবাবু তার ছেলের অপারেশন শুরু করে। প্রায় কিছু ঘন্টার মধ্যে তার ছেলে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো আমি ভাষা খুঁজে পাচ্ছি না দিদি। আপনার মতো একজন দয়ালু নার্স যেন প্রত্যেক হসপিটালে থাকে, তাহলে রোগীদের আর কোনো চিন্তা করতে হবে না। আমি যেমন দয়ালু সেরকম প্রত্যেক হসপিটালের নার্সও দয়ালু হয়। আমাদের জীব সেবা করাই হলো পরম ধর্ম। আপনি যান, আপনার ছেলের কাছে গিয়ে ওকে ওষুধ খাইয়ে দিন। মহিলাটি কাঁদতে কাঁদতে নীলিমাকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন হসপিটাল থেকে ফিরতে নীলিমার ভীষণ পরিমাণে দেরি হয়ে যায়। সেই জন্য তার শাশুড়ি মা এবং তার স্বামী তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। সেই সাথে নীলিমার হাতে সোনার বালা নেই দেখে তার পরিবার ভীষণ পরিমাণে অবাক হয় এবং তারা দুজনে নীলিমাকে তার সোনার বালার কথা জিজ্ঞাসা করে। নীলিমা তাদের সামনে সত্যি ঘটনা বলে দেয়। এর ফলে তার পরিবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। অসভ্য মেয়ে একটা, তোর কোনো লজ্জা নেই না? তোর ধর্ম তাহলে নিজের বাপের বাড়ি থেকে দেওয়া গহনাগুলো দিসনি কেন? ওই বালা দুটো আমার ছেলে তোকে দিয়েছিল আর তুই সেটা দান করে এসেছিস। তুমি যেখান থেকে পারো আমাকে বালাগুলো এনে দাও, তা না হলে আমি তোমাকে মেরে শেষ করে ফেলবো। আমি ওই বালাগুলো তোমাকে 80,000 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম, আর তুমি সেটার মান রাখতে পারোনি। তুমি বিশ্বাস করো, ওই মুহূর্তে ওই বাচ্চা ছেলেটার প্রাণ বাঁচানো খুব দরকার ছিল, আর আমি আমার বাপের বাড়ি থেকে পাওয়া সব গহনা তোমাদের দিয়ে দেব। সেই গহনা বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। দয়া করে আমাকে আর বকাবকি করো না তোমরা। 2 টাকা রোজগার করে নিয়ে এসে দেমাগ একদম দিন দিন বেড়ে যাচ্ছে। তুই ধরাকে সরা জ্ঞান করা শুরু করেছিস। আমি দেখছি তোর কিভাবে ব্যবস্থা করতে হয়। এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন পরিতোষ ঘুরতে যাবে বলে তার পুরো পরিবারের জন্য পাহাড়ের টিকিট কাটে
এর ফলে তার মা ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু নীলিমা কিছুতেই হসপিটালের কাজ ছেড়ে ঘুরতে যেতে চায় না। প্রিয়তোষ নীলিমাকে ভীষণ পরিমাণে জোর করায় নীলিমা 4 দিনের জন্য ছুটি নিতে বাধ্য হয়। 4 দিন হসপিটালে না যেতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি কেন বুঝতে চাইছো না? এখনো সব নাটক করলে হবে না, তোমাকে আমাদের সাথে ঘুরতে যেতেই হবে। আর তুমি যদি আমাদের সাথে পাহাড়ে ঘুরতে না যাও তাহলে সারা জীবনের জন্য তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেবো, আর সেখানে গিয়েই তুমি তোমার সোকল্ড নার্সের কাজ করো। আমি কিচ্ছু জানি না, তুমি আর মা গিয়ে ঘুরে এসো, আমি অন্য কোনো সময় যাব। পরের দিন সকালবেলা তারা 3 জনে মিলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সকলে ভীষণ পরিমাণে মজা করতে শুরু করে, কিন্তু নার্স বউয়ের মন তার পেশার দিকেই পড়ে থাকে। সবসময় সে ফোনের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে বিভিন্ন আপডেট নিতে থাকে। এর ফলে তার পরিবার ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। এই বদমাইশ বউটাকে কেন সঙ্গে করে নিয়ে এসেছিস বলতো? এখানে এসেও নিজের নার্সগিরি ভুলতে পারছে না। পারলে পাহাড়ি কোনো হসপিটালে নার্সের কাজে লেগে পড়বে। এই যে তুমি এক কাজ করো, তুমি পারলে পাহাড়ি কোনো হসপিটালে নার্সের কাজে লেগে পড়ো আর আমাদের জীবন থেকে বিদায় নাও। আমি একেবারেই আপনাদের সাথে আসতে চাইনি, তাই দয়া করে আমাকে এর কথা শোনাবেন না, আমার আর ভালো লাগছে না। তোমরা দুজনে এবার একটু চুপ করো আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও। আজকে আমরা এখানকার সবচেয়ে উচ্চতম পাহাড়ে ঘুরতে যাব, একটু পরেই গাড়ি চলে আসবে। গাড়ি আসলে সকলে গাড়িতে উঠে পড়ে। কমলা দেবীর শ্বাসকষ্ট থাকায় সে জানালার ধারে বসে। কিছুক্ষণের মধ্যে তারা তম পাহাড়ে উঠে যায়। সেখানকার সৌন্দর্য দেখে 3 জনেই ভীষণ পরিমাণে মুগ্ধ হয়। পাহাড় দেখার পর তারা যখন গাড়ি করে ফিরে আসবে সেই সময় হঠাৎ করে গাড়ির নিচে একটি পাথর চলে আসে এবং কমলা দেবীর দিকে দরজাটা খুলে যায়। এর ফলে কমলা দেবী চিৎকার করে খাদের ধারে ঝুলে পড়ে। তাকে দেখে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমাকে কেউ বাঁচাও, আমি এক্ষুনি নিচে পড়ে যাব, দয়া করে আমাকে তোরা বাঁচা। প্রিয়তোষ, দয়া করে আমাকে বাঁচা বাবা, আমি মরতে চাই না এখন। মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি তোমার কাছে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন খাদের ধারে যাবে, তাহলে মায়ের মতো তুমিও তো নিচে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। গাড়ির পেছনে একটা দড়ি বাঁধা আছে, তুমি সেটা নিয়ে এসো। প্রিয়তোষ তার বউয়ের কথা মতো গাড়ির পেছন থেকে দড়ি নিয়ে চলে আসে। তারা দুজনে মিলে সেই দড়িটি শক্ত করে খাদের দিকে ফেলে দেয়। কমলা দেবী কোনো মতে দড়িটি ধরে টেনে টেনে খাদ থেকে উপরে উঠে আসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে তার চেষ্টা সফল হয় এবং সে খাদ থেকে উপরে উঠে আসে, কিন্তু অনেক জোরে পড়ে যাওয়ার ফলে তার পায়ের গোড়ালি কেটে 2 ভাগ হয়ে যায়। এর ফলে সে ভীষণ পরিমাণে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি কিছুতেই আর হাঁটতে চলতে পারবো না, আমার পা ফালা ফালা হয়ে গেছে। হায় রে ঈশ্বর, আমি ঘুরতে এসে কি হয়ে গেল আমার সাথে? তোরা দয়া করে আমাকে নার্সিং হোমে নিয়ে চল, আমার অপারেশন করাতে হবে, না হলে আমার এই পা ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি আমার সাথে ফার্স্ট এড বক্স ক্যারি করেছি। আমি যে করেই হোক আপনাকে সুস্থ করে তুলবো, কারণ এখন এখানে নার্সিং হোম পাওয়া খুব মুশকিল। আর আপনার পা থেকে যদি এভাবে রক্ত বেরোতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে নীলিমা তার ব্যাগ থেকে ফার্স্ট এড বক্স নিয়ে চলে আসে এবং তার শাশুড়ি মায়ের পায়ের চিকিৎসা করতে শুরু করে। কমলা দেবী প্রথমে কিছুতেই তার নার্স বউয়ের কাছে চিকিৎসা করাতে চায় না, কিন্তু নীলিমা জোর করে তার সেই বক্স থেকে মোটা সুচ এবং সুতো বার করে আনে এবং তার শাশুড়ি মায়ের পায়ে মলম লাগিয়ে ভালো করে সেলাই করে দেয়। কমলা দেবীর ভীষণ পরিমাণে যন্ত্রণা হলেও সে সহ্য করে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার পা থেকে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। কমলা দেবী এবং প্রিয়তোষ নীলিমার এরকম ভালো মানুষই দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। আজকে তুমি না থাকলে আমাকে কেউ বাঁচাতে পারতো না। ভাগ্যিস তুমি একজন ভালো নার্স, তাই আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। আজ পর্যন্ত আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। এটা আমার কাজ, সুতরাং আজকে আমি যে আপনার জীবন বাঁচাতে পেরেছি এটা আমার অনেক বড় সাফল্য। চলুন এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাই। পরের দিনই তারা তাদের বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে নীলিমার পরিবার আর কখনোই তার কাজে বাধা দেয় না। নীলিমা একজন ভালো নার্স হিসাবে হসপিটালে আরো নিজের নাম উজ্জ্বল করে।